লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? কিডনি, তাই না? কিডনির স্ট্রাকচার আলোচনা করলাম। তারপর হচ্ছে ইনার স্ট্রাকচার, কিডনির ভিতরে মাইক্রোস্কোপিক্যালি আমরা লঙ্গিটিউডিনাল সেকশনে কি কি দেখতে পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপর আমি একটু শর্টে 2-1 মিনিটে হচ্ছে একটু সামারাইজ করে দিই। চ্যাপ্টারটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, অর্থাৎ এক্সক্রিশন, বর্জ্য নিষ্কাশন। আমরা কিভাবে শরীর থেকে আমাদের বর্জ্য নিষ্কাশন করি। মেইনলি সব বের হয়ে হচ্ছে ইউরিন দিয়ে, তাছাড়াও আমাদের সোয়েটিং আছে, তারপর হচ্ছে আরো অন্যান্য প্রসেস আছে। তো এর মধ্যে আমরা কিডনি যেটা, সেটা হচ্ছে মেইন এক্সক্রিটরি অর্গান হিসেবে কাউন্ট করি। তো সবকিছুর ইউনিট থাকে, সিমিলারলি হচ্ছে কিডনিরও ইউনিট থাকবে। কিডনি ইউনিট হচ্ছে নেফ্রন। ঠিক আছে, স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। আর নিউরন একটা শব্দ পাবা, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, অর্থাৎ ব্রেইন এবং স্পাইনাল কর্ডে, সেখানে তোমরা পাবা। তারপর হচ্ছে আমরা বলছিলাম এখানে কি কি ইউরিন দিয়ে আসলে কি কোন ধরনের সাবস্টেন্স গুলা বের হয়। আমরা জানি হচ্ছে সব নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস বের হয়। নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস এর মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং ডিফারেন্ট কাইন্ডস অফ সল্ট। এবং সবকিছুতে আমরা বলছিলাম পানি বেশি থাকবে, তাই না? যেমন হচ্ছে প্রোটোপ্লাজমে 90% পানি থাকে। তারপর হচ্ছে একটা সেলের মধ্যে হচ্ছে কত, আমাদের শরীরের মধ্যে 60-70% পানি। ঠিক আছে। সিমিলারলি ইউরিনের মধ্যেও কি থাকবে, পানি বেশি থাকবে, 95% পানি থাকবে, বাকি 5% হচ্ছে এই সাবস্টেন্স গুলা। তারপর আমরা পড়ছিলাম ইউরিনের কালার হচ্ছে কেন লাইট ইয়েলো হয়, ডিউ টু ইউরোক্রোম। তারপর হচ্ছে যদি প্রোটিন বেশি খাও তুমি, তাহলে তোমার ইউরিনটা অ্যাসিড বা অ্যাসিড হবে, অর্থাৎ অ্যাসিডিক হবে। দ্যাট মিন্স তোমার অ্যাসিডিটি তৈরি হবে। আর যদি তুমি ফ্রুটস এন্ড ভেজিটেবলস খাও, তাহলে তোমার ইউরিনটা অ্যালকালাইন হবে। তারপর কিডনির পজিশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে এমসিকিউতে, যে সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটির কোন সাইডে, ফ্রন্টে নাকি ব্যাকে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকে থাকে, পিছনের দিকে থাকে, on the either side of the vertebral column, এবং লোয়ার পার্ট অফ দ্য রিব কেজ, বুকের পাঁজরের নিচে, এবং ভার্টিব্রাল কলাম অর্থাৎ মেরুদণ্ডের দুই পাশে। তারপর এটা শেপটা হচ্ছে কি শেপ, বিন শেপ, তাই না, শিমের মতো। এবং হচ্ছে এটা বাইরে থেকে কনভেক্স, এবং মাঝখানে হচ্ছে একটা ইন্ডেন্টেশন অর্থাৎ খাঁজ থাকে, যেটা আমরা বলি হচ্ছে হাইলাম বলি। তো হাইলাম দিয়ে হচ্ছে কিছু স্ট্রাকচার ঢুকবে, কিছু স্ট্রাকচার বেরোবে। কি কি স্ট্রাকচার ঢুকবে? আমরা জানি কোনো একটা অর্গানের বেঁচে থাকার জন্য কি দরকার, অক্সিজেন দরকার। সবকিছু আমরা যেরকম অক্সিজেন দিয়ে বেঁচে আছি, তার মানে কি আমাদের অর্গান গুলো তো অক্সিজেন প্রয়োজন। সো অক্সিজেন কিভাবে যাবে? অক্সিজেন হচ্ছে অক্সি হিমোগ্লোবিন আকারে যাবে, অর্থাৎ হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যাবে। তো হিমোগ্লোবিন মানেই হচ্ছে ব্লাড। তার মানে ব্লাড ঢুকতে হবে, একটা ভিসেরা বা অর্গানে ব্লাড ঢুকতে হবে, দ্যাট মিন্স আর্টারি ঢুকবে। ঠিক আছে, অক্সিজেন নিয়ে আর্টারি ঢুকবে। আর কি ঢুকবে? নার্ভ সাপ্লাই ঢুকবে, কারণ সেন্সেশন প্রয়োজন আছে। তার মানে নার্ভ আর হচ্ছে আর্টারি ঢুকবে। তাহলে বেরোবে কি? বেরোবে, আমরা জানি কি, কিডনিতে ইউরিনটা তৈরি হইলো, এখন এটা ইউরেটার দিয়ে, মূত্রনালী দিয়ে ব্লাডারে যাবে, তার মানে ইউরেটার বের হবে, অর্থাৎ মূত্রনালীটা বের হবে। আর কি বের হবে? আর্টারি ঢুকছে, তাহলে কি বেরোবে? ভেইন বেরোবে, তাই না, কারণ ভেইন হচ্ছে ড্রেন করে। এগুলা আমরা পড়ছিলাম। তারপর হচ্ছে এই যে পেলভিস একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে এই যে ইউরেটারটা উপরে গিয়ে যে মোটা স্ট্রাকচারটা হয়, এটাকে বলে পেলভিস। তারপর আমরা পড়ছিলাম যে কোনো কিডনির হচ্ছে দুইটা পার্ট, আউটার কর্টেক্স, এই যে আউটার কর্টেক্স, আর হচ্ছে ইনার মিডুলা, ভিতরের দিকে মিডুলাটা থাকে। তাহলে ভিতরে মিডুলাতে কি আছে? পিরামিড আছে। পিরামিড কয়টা? 8 থেকে 12টা। এবং পিরামিডের অ্যাপেক্স কি কি বলে? অ্যাপেক্স কে বলা হয় পেপিলা। ঠিক আছে। আর প্রত্যেকটা জিনিসের কাভারিং থাকে, যেমন হচ্ছে লিভারের কাভার কি? লিভারের কাভার হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। তারপর হচ্ছে কিডনির কাভার কি? কিডনির কাভার হচ্ছে রেনাল ক্যাপসুল। তারপর হচ্ছে তোমার হার্টের কাভার কি? পেরিকার্ডিয়াম। লাংসের কাভার কি? প্লুরা। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা পড়ছিলাম হচ্ছে যে কিডনির টিউবিউলস থাকে, ইউরিনিফেরাস টিউবিউলস। তো ইউরিনিফেরাস টিউবিউলস কে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে কি, নেফ্রন, এক অংশকে আমরা বলবো নেফ্রন, আর এক অংশকে আমরা কি বলবো? কালেক্টিং টিউবিউল, তাই না, বা কালেক্টিং ডাক্ট বলবো। কালেক্টিং ডাক্ট হচ্ছে একদম লাস্ট পার্ট যেটা, সেটা এই যে এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। আর বাকি পার্ট যেটা দেখতেছো সেটা হচ্ছে নেফ্রন। সো নেফ্রনের আবার কয়টা অংশ? নেফ্রনের দুইটা অংশ, একটা হচ্ছে এইটা বোমেন্স ক্যাপসুল, আর হচ্ছে গিয়ে তোমার গ্লোমেরুলাস, এটা একটা অংশ। এটাকে আমরা বলি হচ্ছে কি, মেলফিজিয়ান বডি অথবা রেনাল কর্পাসল। আর বাকি যে টিউব গুলা দেখতেছো, এগুলা হচ্ছে রেনাল টিউবিউল। তো রেনাল টিউবিউলে কি আছে? পিসিটি, লুপ অফ হ্যানলি, আর হচ্ছে ডিসিটি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমরা পড়ছিলাম গ্লোমেরুলাস কি করে। গ্লোমেরুলাস হচ্ছে আলট্রা ফিল্ট্রেট তৈরি করে। ঠিক আছে, শব্দটা হবে আলট্রা ফিল্ট্রেট। সো আলট্রা ফিল্ট্রেট এখান থেকে যাবে,
গিয়ে এই প্রক্সিমাল অর্থাৎ পিসিটি আর হচ্ছে ডিসিটি তে কিছু পরিমাণ কিছু সাবস্টেন্স হচ্ছে আবার ব্যাকে আমাদের শরীরে ব্যাক চলে আসবে। এটাকে আমরা বলি হচ্ছে রিঅ্যাবজর্পশন। আর শরীর থেকে আবার কিছু জিনিস অর্থাৎ সেল থেকে কিছু জিনিস এই টিউবের মধ্যে আসবে অর্থাৎ এই নালীর মধ্যে আবার ঢুকবে, এটাকে আমরা বলবো সিক্রেশন। দ্যাট মিনস ইউরিন ইজ ইকুয়ালস টু কি বলবো, আলট্রাফিল্ট্রেশন প্লাস সিক্রেশন মাইনাস রিঅ্যাবজর্পশন। ঠিক আছে, ওকে। তারপর আমরা পড়ছিলাম হচ্ছে গ্লোমেরুলাসের মধ্যে যেই আর্টারিওলটা ঢুকতেছে অর্থাৎ রেনাল আর্টারি থেকে যে আর্টারিটা ঢুকবে সেটা হচ্ছে এফারেন্ট। আর যেটা বের হবে অর্থাৎ এক্সিট, ইতে এক্সিট তার মানে ইফারেন্টও ই দিয়ে। ঠিক আছে, তাহলে বের হবে ইফারেন্ট, ঢুকবে এফারেন্ট। এবং এটা স্পেশাল টাইপ অফ ক্যাপিলারি বলছিলাম, ইটস এ টাফট অফ ক্যাপিলারি বা স্পেশাল টাইপ অফ ক্যাপিলারি। কেন? কারণ আমরা ক্যাপিলারি জানি কি ভেইন বের হয়, কিন্তু এখানে কোনো ভেইন বের হচ্ছে না, এখানে আর্টারিওলই বের হচ্ছে। ঠিক আছে, ওকে। তারপর আমাদের আহ ইউরিনটা কোথায় জমা হয়? ব্ল্যাডারে জমা হয়। ক্যারি করে কে? ইউরেটার। আর তৈরি হয় কোথায়? নেফ্রনে। এই ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের পড়া। এখন আসো হচ্ছে আমরা নতুন পার্টটা পড়ে ফেলি, জাস্ট ছোট একটা পার্ট, এটা আমরা শেষ করে ফেলি। ফার্স্টে বলছে কি ফাংশন অফ কিডনি, কিডনির কাজ কি? আমরা এতক্ষণ ধরে তাহলে কি বললাম? এটাই তো পড়ছি। কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে আমার শরীরের এক্সট্রা যে ফ্লুইডটা আছে, সেই এক্সট্রা ফ্লুইড অথবা হচ্ছে ধরো তুমি বলতে পারো যে এক্সক্রিটরি যে ফ্লুইড গুলা, সেগুলো আমরা বের করে ফেলবো। অর্থাৎ হার্মফুল ওয়েস্ট প্রোডাক্টস, ক্ষতিকারক যেই ওয়েস্ট প্রোডাক্টস গুলো আছে সেগুলো আমরা বের করে ফেলবো, তাই না? এগুলো আমরা জানি কি কি। এই যে আবার একই কথা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন শব্দটা খুবই পরিচিত, দেখবা বাবা মা বা হচ্ছে দাদা দাদির যখন কিডনি টেস্ট করা হয় দেখবা একটা রিপোর্ট দিবে যে কি ক্রিয়েটিনিন টেস্ট করান। ঠিক আছে, অর্থাৎ কিডনিটা সুস্থ আছে কিনা সেটা চেক করে ক্রিয়েটিনিন টেস্ট করে। আচ্ছা, তারপর দেখো এই যে ব্ল্যাডারে, ব্ল্যাডারে যখন পূর্ণ হয়, যে ফিলস হয়, ব্ল্যাডারটা যখন ভরাট হয় তখন কি হয়? একটা সেন্সেশন কাজ করে তোমার, যে আমার এখন ইউরিনেট করতে হবে। এই যে সেন্সেশন টু ইউরিনেট ইজ ক্রিয়েটেড। তারপর আমরা এটা একদম বাইরের অর্গান কোনটা? একদম বাইরের অর্গান হচ্ছে ইউরেথ্রা। ঠিক আছে, ইউরেথ্রা অর্থাৎ মূত্র যেই পার্টটা দিয়ে একদম লাস্টে যেটা দিয়ে বের হয় সেটাই হচ্ছে ইউরেথ্রা। তারপর হচ্ছে কিডনির একটা কাজ আমরা বললাম যে হচ্ছে সে হার্মফুল ওয়েস্ট প্রোডাক্ট বের করে ফেলতেছে। দুই নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ হচ্ছে যে এই যে ওয়েস্ট প্রোডাক্টটা বের করতেছে তার মানে কি, সে হচ্ছে ফ্লুইডটা মেনটেন করতেছে, ফ্লুইডিটি মেনটেন করতেছে আমার শরীরে। তার মানে ইট ইট ব্যালেন্সেস দ্য ওয়াটার, অ্যাসিড এন্ড বেস অফ দ্য ব্লাড। আমার ওয়াটার, অ্যাসিড, বেস এগুলা মেনটেন করতেছে। তো এটা যদি মেনটেন করে, আমার যদি ফ্লুইড মেনটেন করে, তার মানে কি ব্লাড প্রেশারও মেনটেন করবে। ধরো কারো ব্লাড প্রেশার বেড়ে গেছে, তার মানে কি তার এখন ফ্লুইড ফ্লুইড শরীরে বেশি বেড়ে গেছে, ব্লাড বেশি বেড়ে গেছে, এখন আমার কি করতে হবে? ফ্লুইড কমাইতে হবে। তার মানে কিডনি তখন কি করবে? বেশি বেশি ইউরিনেট করার চেষ্টা করবে। ঠিক আছে, ইউরিনেট করানোর চেষ্টা করবে যাতে আমার ফ্লুইড কমে। ফ্লুইড কমলে ব্লাড প্রেশারও কমবে, তখন হাইপারটেনশনটা কি হবে? রিলিজ হবে। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন মিনারেল সল্টস গুলাও তুমি ব্যালেন্স করতে পারো, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। এগুলা কিভাবে? ওই যে রিঅ্যাবজর্পশন, সিক্রেশন। ধরো তোমার শরীরে কি দরকার? এখন সোডিয়াম দরকার, তখন কি করবে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াই দিবে। এই টিউব থেকে সোডিয়াম গুলা তোমার শরীর তাড়াতাড়ি নিয়ে নিবে, যে আমার সোডিয়াম দরকার, এগুলা ইউরিন দিয়ে বের করা যাবে না, তাহলে বেশি বেশি সোডিয়াম নিয়ে নিবে। আর ধরো এখন তোমার সোডিয়াম দরকার নাই, তখন কি হবে? সোডিয়াম গুলা বের করে দিবে, সিক্রেশন করবে। তাই না? আমরা পড়ছিলাম না রিঅ্যাবজর্পশন আর সিক্রেশন। এখন তখন সিক্রেশন করবে, তখন এগুলা শরীর থেকে বের করে দিবে। এভাবে হচ্ছে ব্যালেন্স করে। ঠিক আছে, আচ্ছা। এই যে এইখানে খেয়াল করো, এই ক্যাপিলারিতে দেখো লাল কালার বের হইছেও, লাল কালার, ওই যে স্পেশাল বলছিলাম এফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল। কিন্তু এইখানে যে ক্যাপিলারিটা, লুপোফেনলিতে যে ক্যাপিলারিটা, দেখো এখানে লাল ঢুকে নীল হয়ে বের হইছে। তাহলে এই ক্যাপিলারিটার নাম কি? জেনে রাখো, ভাসা রেক্টা। ভাসা রেক্টা, এই ক্যাপিলারিটার নাম হচ্ছে ভাসা রেক্টা। আচ্ছা, দেখো এখানে কি কি লিখছে, ছোট ছোট লেখাগুলো আমরা একটু পড়ি। সব পরিচিত লেখা, দেখো কি বলছে, গ্লোমেরুলাস এনক্লোজড বাই বোমেন্স ক্যাপসুল। এটা আমরা জানি, বোমেন্স ক্যাপসুল হচ্ছে একটা কাপ শেপ, কাপের মধ্যে হচ্ছে টাফ টাফ ক্যাপিলারি গুলাকে আটকায় রাখে সে, এটাই লিখছে এখানে। তারপর এখান থেকে গ্লোমেরুলাসের কাজ কি? এফারেন্ট থেকে ঢুকবে আর হচ্ছে এখানে কি তৈরি করবে? আলট্রা ফিল্ট্রেট তৈরি করবে।
ঠিক আছে, এটা সেই শব্দটা আমরা পরিচিত। তারপর এখানে বলছে এন্ট্রেন্স অফ ব্লাড ইনটু দ্য আর্টারি উইথ ইউরিয়া এন্ড আদার ওয়েস্ট ম্যাটেরিয়াল, এটা এফারেন্ট আর্টারিওলের কথা বলছে। এফারেন্ট আর্টারিওলে কি ঢুকতেছে? ব্লাডের সাথে ইউরিয়া, তারপর আদার ওয়েস্ট ম্যাটেরিয়াল ঢুকতেছে এবং আলট্রাফিল্ট্রেট হয়ে বেরোচ্ছে। পেনিট্রেশন অফ ইউরিয়া, ওয়াটার, গ্লুকোজ এন্ড মিনারেল সল্টস ইনটু দ্য রেনাল টিউবিউল ফ্রম ব্লাড, অর্থাৎ ব্লাড থেকে এখন কোথায় যাচ্ছে? টিউবে যাচ্ছে। ঠিক আছে, এই যে ব্লাড থেকে টিউবে যাচ্ছে, অর্থাৎ আলট্রাফিল্ট্রেট বোঝাচ্ছে, একই কথা, এটাই আলট্রাফিল্ট্রেট বোঝাচ্ছে। রিটার্ন অফ গ্লুকোজ এন্ড মিনারেল সল্টস এসেনশিয়াল ইনটু ব্লাড, ব্লাডে আবার ফেরত চলে আসতেছে, অর্থাৎ ব্লাড থেকে আবার সেলে যাবে। তার মানে এটাকে আমরা কি বলবো? রিঅ্যাবজর্পশন বলবো। ঠিক আছে, এটাকে আমরা রিঅ্যাবজর্পশন বলবো। ব্লাডে আবার ফেরত আসতেছে, তো ব্লাড থেকে কই যাবে? আবার সেলে তো ব্যাক করবে। রিটার্ন অফ ওয়াটার ইন রিকোয়ার্ড কোয়ান্টিটি ইনটু দ্য ক্যাপিলারি টিউব ফ্রম ইউরেটার, একই কথা। তার মানে এখানে কি বুঝাইছে? এখানে বুঝাইছে যে এই যে লুপ অফ হেনলি, যে এই পার্ট থেকে হচ্ছে ওয়াটারটা আমার রিটার্ন করতেছে, ওয়াটারটা রিঅ্যাবজর্ব হচ্ছে। আর পিসিটি যেটা, সেখান থেকে হচ্ছে গ্লুকোজ এবং মিনারেল সল্টটা রিঅ্যাবজর্ব হচ্ছে। তো প্রশ্ন যদি এখান থেকে করে, তাহলে আরো ডিপে প্রশ্ন করবে এই ছবি থেকে। বলবে হচ্ছে ওয়াটার কোথা থেকে বেশি রিঅ্যাবজর্ব হয়, বলবা লুপোফেনলি এখানে, সেহেতু তোমার বই ভাবে দিছে। আর যদি বলে যে গ্লুকোজ এবং সল্ট কোথা থেকে বেশি রিঅ্যাবজর্ব হয়, বলবা পিসিটি থেকে। তারপর ডিসিটি তে কি দেখো? ডিসিটি তে হচ্ছে ফাইনাল অ্যাবজর্পশন এবং সিক্রেশন অফ এসেনশিয়াল ম্যাটেরিয়াল ইনটু ব্লাড ফ্রম দা রেনাল টিউবিউল, এই টিউব থেকে হচ্ছে ফাইনালি কিছু রিঅ্যাবজর্ব হয়, আবার ব্লাড থেকে কিছু সিক্রেশনও হয়। এবং ফাইনালি কি হয়? ফাইনালি হচ্ছে এই কালেক্টিং টিউবিউলে আসে। কি টিউবিউল থেকে এটা কই যায়? ইউরেটারে যায়, ইউরেটারে চলে যাবে। ঠিক আছে, ওকে। সো এগুলা পরিচিত সবকিছু। রোল অফ কিডনিস ইন অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন মানে কি? অর্থাৎ ফ্লুইড। অসমো মানেই অসমোসিস কার হয়? ফ্লুইডের হয়, তাই না? সো আমরা জানি অসমোসিস পড়ছি। হোয়াট ইজ অসমোসিস? ট্রান্সপোর্টেশন চ্যাপ্টারে পড়ছি। অসমোসিস ইজ দ্য মুভমেন্ট অফ দ্য কি পার্টিকেলস ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন which is separated by কি মেমব্রেন? সেমি সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে স্যার সেমি পারমিয়েবল মেমব্রেন মানে কি? সেমি পারমিয়েবল মানে হচ্ছে কি, অর্ধ পারমিশন। তোমাকে পুরাপুরি পারমিশন দেয় নাই, অর্ধেক পারমিশন দিয়ে রাখছে। কিসের পারমিশন? এই মেমব্রেন দিয়ে শুধুমাত্র ফ্লুইড যাবে। কি যাবে? ফ্লুইড যাবে, এইটাই হচ্ছে অর্ধেক পারমিশন। তাহলে আমি পারমিশন দেই নাই কাকে? দেই নাই হচ্ছে সলিউটকে। দানাগুলাকে আমি যাইতে দিব না, আমি খালি পানি বের করব। এটাই হচ্ছে অসমোসিস। অসমোসিস ইজ দা মুভমেন্ট অফ ফ্লুইড। পানি যাবে, কিন্তু সলিউট গুলা যেতে পারবে না। এটার নামই হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, অসমোসিস এটা আমরা এমনি পড়লাম। এখানে অসমোরেগুলেশনে আসো কি বলছে? তো ইউরিন দিয়ে আমরা কি করি? ইউরিন দিয়ে হচ্ছে পানি বের করি। তার মানে আমার বডির ওয়াটার ব্যালেন্স হচ্ছে, এটা এক নম্বরে বলবা। তারপর রিঅ্যাবজর্পশনের মাধ্যমে ব্যালেন্স হচ্ছে, সিক্রেশনের মাধ্যমে ব্যালেন্স হচ্ছে, এগুলা বলবা। তারপর বলবা হচ্ছে যদি কিডনি সমস্যা হইতো তাইলে কি হইতো? কিডনি যদি কারো ফেল করতো তাইলে কি হয় বলো? কিডনির কাজ কি? ফ্লুইড বের করা। এখন কিডনি ফেল করছে, তাহলে ফ্লুইড কি বেরোবে তোমার শরীর থেকে? বেরোবে না। তখন কি হবে? হাত পা ফুলে যাবে। ঠিক আছে, এই হাত পা ফুলা, কারণ তাহলে তুমি যদি কোনো রোগীর দেখো যে হাত পা ফুলছে, তাহলে কি বুঝবা? এক নাম্বার, কিডনি ফেলিয়ার হইতে পারে। আবার লেফট ভেন্ট্রিকুলার হার্ট ফেলিয়ারও হইতে পারে। ঠিক আছে, হার্ট ফেল করলেও কিন্তু সেম, হাত পা ফুলে যাবে, পাম্প করতে পারতেছে না হার্ট। ঠিক আছে, সো হার্টের রুগীদের দেখবা এই হাত পা ফুলা থাকে, ইডেমা থাকে, এগুলাকে বলে ইডেমা। এই যে সোয়েলিং যেটা, এটাকে বায়োলজিতে বলে বা মেডিকেলে বলে ইডেমা। ঠিক আছে, ইডেমা। ইডেমা মানে হাত পা ফুলে যাবে দেখবা। ওকে, তো এটাই বলছে যে ফ্লুইড অ্যাকিউমুলেটস মানে জমা হয় ইন দ্য বডি, ইনক্লুডিং আইস, ফেস। চোখ ফুলে যাবে, ফেস ফুলে যাবে, হাত পা ফুলে যাবে, হোল বডি, সোজা কথা। ঠিক আছে, তখন কি হবে? ফ্লুইড বেড়ে গেছে, তাহলে প্রেসার বেড়ে যাবে, হাইপার টেনশন। এই হাই ব্লাড প্রেসারকে আমরা কি বলি? হাইপার টেনশন বলি, তাই না? হাইপার টেনশন, হাইপার টেনশন হবে।
এখানে ক্লিনিক্যাল বেসড প্রশ্ন দিতে পারে, যে হচ্ছে একটা রুগী আসছে যার হচ্ছে হাইপারটেনশন আছে এবং হাত পা ফুলে গেছে, তাই না? তখন এটাকে তুমি কি বলবা? বলবা হচ্ছে কি, যে এররস ইন অসমোরেগুলেশন, অসমোরেগুলেশনে এরর দেখা গেছে, তাই না? এই যে এররস ইন অসমোরেগুলেশন। আচ্ছা, তারপর এখানে একটা শব্দ পাবা, সেটা হচ্ছে যে অসমোটিক প্রেসার। ঠিক আছে? সো অসমোটিক প্রেসার কি জিনিস? অসমোটিক প্রেসার হচ্ছে এমন একটা প্রেসার যেটা দিয়ে তুমি কি করবা, অসমোসিস বন্ধ করতে পারবা। এটাকে বলে অসমোটিক প্রেসার। আমাদের অসমোসিস মানে কি? অসমোসিস হচ্ছে একটা জায়গা থেকে আরেক জায়গায় তুমি ফ্লুইড ট্রান্সফার করবা। আর অসমোটিক প্রেসারটা হচ্ছে এমন একটা প্রেসার দিবা তুমি, মানে এমন একটা প্রেসার যেটা দিলে আর অসমোসিস হবে না, মানে ফ্লুইড যেতে পারবে না। এই জিনিসটাকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার। ঠিক আছে? তার মানে কি হয়, অসমোটিক প্রেসার বেড়ে যায় তখন, তাই না? এই জন্য ফ্লুইড বেরোতে পারতেছে না। দেখো এখানে কি বলছে অসমোটিক প্রেসার নিয়ে, যে ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল টু স্টপ অসমোসিস, অসমোসিস বন্ধ করে দিব, বাই অ্যাপ্লাইং প্রেসার, একটা প্রেসার অ্যাপ্লাই করে, ফ্রম দ্য সাইড অফ সলিউশন। সো দ্যাট মিনিমাম প্রেসার that has to be applied is called osmotic pressure of that solution। অর্থাৎ অসমোসিস বন্ধ করার জন্য যে প্রেসার দরকার সেটাই হচ্ছে অসমোটিক প্রেসার। তারপর এখানে একটা ক্লিনিক্যাল ইয়া দিছে, ক্যারেক্টার দিছে, যে হচ্ছে কি কিডনি স্টোন, অর্থাৎ কিডনিতে পাথর হবে। ঠিক আছে? কিডনিতে পাথর কেন হবে? যখন এক্সেসিভ তোমার প্রোটিন বা হচ্ছে অন্যান্য সাবস্টেন্স এখানে জমা হইতে থাকবে। ঠিক আছে? যেমন, যেমন হচ্ছে দেখো এখানে কি কি দিছে, কি কিভাবে কিভাবে তোমার কিডনি স্টোন হইতে পারে। এক নাম্বার হচ্ছে, আচ্ছা এখানে কেন কিডনি স্টোন হবে এটা বলে নাই, তাই না? আচ্ছা এখানে তোমাদের বইয়ে কি দিছে আমরা একটু পড়ি। নর্মাল অ্যাক্টিভিটিস অফ দ্য কিডনিস ক্যান বি হ্যাম্পার্ড ডিউ টু সাম ডিজিজেস, বার্নিং সেন্সেশন অফ দ্য কিডনি, প্রবলেমস ইন ইউরিনেশন এন্ড কিডনি স্টোন মে অকার। আচ্ছা, দ্য সিমটমস অফ দ্য কিডনি ডিজিজ আর, আচ্ছা এখানে কিডনি ডিজিজ নিয়ে আবার একই জিনিস বলছে। এখানে কিডনি ডিজিজের সিমটম বলছে, অলরেডি আমরা পড়ে ফেলছি, যে কি হবে, সারা শরীর ফুলে যাবে। তারপর হচ্ছে তোমার অ্যালবুমিন ইউরিয়া, এই যে অ্যালবুমিন ইউরিয়া দিয়ে, ইউরিন দিয়ে কি যাবে, অ্যালবুমিন যাবে। অ্যালবুমিন কি? প্লাজমা প্রোটিন। তার মানে প্রোটিন দিয়ে যদি, প্রোটিন গুলা যদি ইউরিন দিয়ে বের হয়ে যায়, এটাকে আমরা বলবো হচ্ছে প্রোটিন ইউরিয়া, প্রোটিন ইউরিয়া। উইথ প্যাচেস অফ ব্লাড, রক্ত যাচ্ছে। রক্ত মানে কি? হিম, তার মানে হিমাচুরিয়া, হিমাচুরিয়া। সো ইউরিয়া, অর্থাৎ ইউরিয়া মানে কি? ইউরিন। ইউরিন দিয়ে যদি অ্যালবুমিন যায়, অ্যালবুমিন হচ্ছে প্লাজমা প্রোটিন, সো প্রোটিন যাচ্ছে, তার মানে প্রোটিন ইউরিয়া। যদি রক্ত যায়, রক্ত মানে হিম, তার মানে হিমাচুরিয়া। ঠিক আছে? তারপর হচ্ছে জ্বালাপোড়া করবে, প্রস্রাবের রাস্তা জ্বালাপোড়া করবে, বার্নিং সেন্সেশন হবে। ঠিক আছে? এবং মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে অনেকের ইউরিন অফ হয়ে যায়, ইউরিনেশন আর হয় না, তার মানে ইউরিনেশন ইজ রিডিউসড অর স্টপড। ঠিক আছে? তো মাঝে মাঝে হচ্ছে কি হয়, অনেকের পাথর জমে যায়। আচ্ছা এইখানে দিচ্ছে, দেখো কেন পাথর জমে বলছে। এক নাম্বার বলছে যে অবিসিটি, যারা মোটা। তারপর কিডনিতে যদি কোনো ইনফেকশন হয় বা কেউ যদি ঠিকমতো পানি না খায়, তখন কি হয়, তখন হচ্ছে বিভিন্ন সাবস্টেন্স, সলিড সাবস্টেন্স কি হয়, কিডনিতে আস্তে আস্তে জমা হইতে শুরু করে, তখন এগুলা পাথর হয়ে যায়। তখন সার্জারি করে এগুলা ফালাইতে হয়। তখন কি হবে, যদি কারো কিডনিতে পাথর হয়, তখন রুগী এসে তোমাকে কি বলবে? বলবে হচ্ছে যে আমার হাড় কাঁপানো জ্বর আসে। তারপর হচ্ছে আমি যখন ইউরিনেট করি, তখন হচ্ছে ইউরিন ঠিক মতো বেরোবে না। কারণ কি? পাথর হয়ে গেছে, ইউরিন ঠিক মতো পাস হইতে পারবে না। এবং পাথরটা তো খালি কিডনিতে থাকবে না, মাঝে মাঝে মূত্রনালীতে চলে আসবে, ইউরেটারে চলে আসবে, তাই না? তো এই যে ইউরেটার ব্লক হয়ে গেল, তাহলে ইউরিন যেতে পারবে না ঠিক মতো। তার মানে কি হবে, একটা অবস্ট্রাকশন হবে, তাই না? ইউরিনের অবস্ট্রাকশন হবে। তারপর হচ্ছে কিডনি, যেখানে কিডনি কোথায় আছে, লোয়ার ব্যাকে আছে, তাহলে লোয়ার ব্যাকে ব্যথা হবে, বলবে যে আমার লোয়ার ব্যাক পেইন। তারপর হচ্ছে মাঝে মাঝে রক্ত যাবে ইউরিন দিয়ে, তারপর জ্বর আসবে, এগুলা এসে তোমাকে বলবে। এই যে এখানে বলা আছে সিমটম গুলা, সিমটম গুলা ইম্পর্টেন্ট, যে রুগী কি বলবে এগুলো হচ্ছে জানতে হবে। বলবে হচ্ছে কি, যে ইউরেটারটা অবস্ট্রাকশন হয়েছে ইউরিনেশনের সময়, তার মানে ঠিক মতো ইউরিন হবে না, আটকে আটকে যাবে। তারপর হচ্ছে একটা স্টেডি পেইন ইন দ্য লোয়ার ব্যাক, যেখানে কিডনিটা আছে সেই জায়গায় ব্যথা করবে। তারপর ব্লাড, রক্ত বের হবে। তারপর ফিভার স্টার্টস উইথ শেকিং। ঠিক আছে? এটা মানে কি? কাঁপুনি, কাঁপুনি জ্বর আসবে।
ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে বিভিন্ন ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট হচ্ছে ইউটেরোস্কোপিক ট্রিটমেন্ট, তারপর হচ্ছে লিথট্রিপসি, তারপর সার্জিক্যাল অপারেশন করে আমরা কি করতে পারি, এটা রিমুভ করতে পারি। ঠিক আছে, পাথর রিমুভ করার মেথড গুলা জেনে রাখতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে ইউটেরোস্কোপিক, আলট্রা আলট্রাসনিক, লিথট্রিপসি, লিথো মানে পাথর, লিথো মানে পাথর, স্টোন। ঠিক আছে, লিথট্রিপসি অর সার্জিক্যাল অপারেশন। তারপর হচ্ছে ডায়ালাইসিস, খুবই ইম্পর্ট্যান্ট। ডায়ালাইসিস, আমাদের ফ্যামিলির দেখবা দাদা দাদি বা হচ্ছে যারা সিনিয়র আছেন, ওনারা যাদের কিডনি ফেইল হয়ে আছে বা যারা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারতেছে না, তারা দেখবে ডায়ালাইসিস করে। ঠিক আছে, ডায়ালাইসিসটা অনেক এক্সপেন্সিভ, অনেক ব্যয়বহুল এবং টাইম কনজিউমিং। এই জন্য হচ্ছে তোমার যেহেতু তোমার তো মানে সৃষ্টিকর্তার দেওয়া কিডনিটা নাই, মানে কিডনি কাজ করতেছে না, কিডনি নাই না মানে কিডনি কাজ করতেছে না, তার মানে কি, তোমার একটা লিমিটেড পরিমাণ পানি দিয়ে দিবে ডাক্তার, কি করবে, একটা লিমিটেড পরিমাণ পানি দিবে, বলে দিবে যে আপনি সারাদিনে 1 লিটার বা 1.5 লিটার বা 2 লিটার পানি এর বেশি খাইতে পারবেন না। দেখছো কত বড় রেস্ট্রিকশন। আর আমরা কি করি, সুস্থ মানুষ এক্সারসাইজ করি, তারপর জুস খাই, মন চাইলো জুস খাই ফেললাম, মন চাইলো পানি খাইলাম, তাই না, ইচ্ছা মতো খাইতে পারতেছি। বাট যাদের এই ডায়ালাইসিসের রোগী, ওরা কিন্তু মন চাইলে পানি খাই ফেললাম এগুলো করলে হবে না, নির্দিষ্ট পরিমাণ। ঠিক আছে। আচ্ছা, সো কিভাবে হবে ডায়ালাইসিস, সেম জিনিস, জাস্ট তুমি এটাকে একটা কিডনি হিসেবে চিন্তা করো। এই ডায়ালাইসিস মেশিনটাকে তুমি একটা ধরো, এটা একটা কিডনি, আর কিছুই না। ঠিক আছে, এটা একটা কিডনি ধরো। তো কিডনিতে কি ঢুকে বলো, আর্টারি ঢুকে নাকি ভেইন ঢুকে, তোমরাই বলো। আর্টারি। আর্টারি। আর্টারি ঢুকবে, তাহলে সেম এই জায়গায় বলবা যে ডায়ালাইসিসে ঢুকবে হচ্ছে তোমার আর্টারিটা ঢুকাবা। এই যে আর্টারি, মানে ঢুকাবো না মানে আর্টারিতে এখানে টিউব দিব আমরা, আর্টারির সাথে কানেক্ট করে দিব। আর এইখানে যেহেতু কিডনি পিউরিফাই করে, তার মানে ডায়ালাইসিস ফ্লুইডও পিউরিফাই করবে সুন্দর মতো। পিউরিফাই করে কিডনি দিয়ে কি বের হয়, ভেইন বের হয়। তাহলে সেম ডায়ালাইসিস থেকেও একটা ভেইন বের, মানে যেই টিউবটা বের হবে এটা ভেইনের সাথে কানেক্ট হবে। ঠিক আছে, সো এই আর্টারি ভেইন প্যাচ লাগাও না, আর্টারি ভেইন প্যাচ লাগাইলে কিন্তু মার্কস পাবা না। ঠিক আছে, জাস্ট তুমি এই ডায়ালাইসিস মেশিন মানে কি, কিডনির পরিবর্তেই তো। So, ধরে নেবে এটা একটা কিডনি, তো কিডনিতে কি ঢুকে, আর্টারি ঢুকে, তাহলে বলবা হচ্ছে যেখানে আমরা যেই টিউবটা ঢুকাবো এই টিউবটা আর্টারির সাথে কানেক্ট করব। আর কিডনি থেকে যদি ভেইন বেরোচ্ছে, তাহলে বলবা সেম ডায়ালাইসিস মেশিন থেকে যে টিউবটা বের হবে সেটা আমরা ভেইনের সাথে কানেক্ট করে দিব। ঠিক আছে, এই যে দেখো, এন্ট্রি অফ ব্লাড ফ্রম দ্য ডায়ালাইসিস মেশিন, মেশিন থেকে যেটা আসতেছে সেটা ভেইনের সাথে কানেক্ট করছে। ঠিক আছে, আর ডায়ালিসিস মেশিনে কোনটা গেছে, আর্টারি থেকে ব্লাড যেটা, সেটা গেল। ঠিক আছে। আচ্ছা, এখন আসো হচ্ছে এখানে আসলে কি হয়। এখানে এখানে আর সেমি পারমিয়েবল মেমব্রেন না, এখানে হচ্ছে কি মেমব্রেন, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, এখানে কি হয়, এখানে হচ্ছে খালি যে ফ্লুইড যাবে এমন না, এখানে সলিউট গুলাও যেতে পারবে। নর্মালি অসমোসিসে কি হয়, সলিউট তো যাবে না, এইখানে সলিউট সহ যাবে। ঠিক আছে, সেই জন্য সলিউট সহ যেহেতু যায়, তার মানে কি, সলিউট গুলো আমার কি আছে, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলাই তো। তার মানে এই জিনিসগুলো এখন পাস হবে। ঠিক আছে, এখানে পাস হবে, পাস হয়ে এই বোতলে জমা হবে। ঠিক আছে, এই বোতলের মধ্যে হচ্ছে আমার এই সলিউট গুলা জমা হবে, মানে ওয়েস্ট প্রোডাক্ট গুলা জমা হবে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলা জমা হবে। ঠিক আছে, তার মানে এটা কি হবে, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, এটাকে আরেকটা নাম মেবি আছে, এই যে পার্শিয়ালি সেমি পারমিয়েবল, এটা ইউজ করো শব্দটা। ঠিক আছে, পার্শিয়ালি সেমি পারমিয়েবল। ঠিক আছে, পার্শিয়ালি। নর্মালি সেমি পারমিয়েবল কি ছিল, একটু আগে আমরা যে পড়ছিলাম অসমোসিসে জাস্ট ফ্লুইডটা যাবে, তাই না, কিন্তু এটা হচ্ছে পার্শিয়ালি সেমি পারমিয়েবল। এখান দিয়ে তোমার সলিড গুলো যেতে পারবে। তাই না, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে নাইট্রোজেনের প্রোডাক্ট গুলা বের করা, তো আমার তো এটাই তো লাগবে। এই জন্য ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং হার্মফুল সাবস্টেন্স গুলা ফিল্ট্রেট আকারে বের হয়ে যায়। এবং এই যে ডায়ালাইসিস টিউবের যে ফ্লুইডটা থাকে, এটা আমাদের শরীরের যে প্লাজমা থাকে সেটার কনসেন্ট্রেশন, অর্থাৎ 300 মিলিঅসমোলই থাকবে। ঠিক আছে, পার লিটার, 300 মিলিঅসমোল পার লিটার। এই সলিউবিলিটিটা আমাদের কি থাকবে, মানে অর্থাৎ যেটা বলতেছি প্লাজমার যে হচ্ছে অসমোলারিটি, এটা নাম হচ্ছে অসমোলারিটি।
প্লাজমার অসমোলারিটি আর হচ্ছে তোমার এই ডায়ালাইসিসের যে ফ্লুইডটা সেটার অসমোলারিটি সেম থাকে। ঠিক আছে। এই যে এখানে বলছে যে ডায়ালাইসিস টিউব ইজ সাবমার্জড ইন এ লিকুইড হুইচ ইজ সিমিলার টু দ্যাট অফ ব্লাড প্লাজমা। ঠিক আছে। ওইটার সলিউবিলিটি হচ্ছে অসমোলারিটি হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। এটাও সেম। এর বেশি কিছু জানতে হবে না। লাস্ট টপিক হচ্ছে ট্রান্সপ্ল্যান্টেশন, কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন শুনছো? যে হচ্ছে কিডনি দান করে দেয়। তো একটা মানুষের বেঁচে থাকার জন্য একটা কিডনি থাকলে মোর দেন এনাফ। ঠিক আছে, বেঁচে থাকবে সে। যদিও কষ্ট হবে বাট বেঁচে থাকবে, একটা কিডনি হলেও বেঁচে থাকবে। তো এখন কিডনি কার কাছ থেকে নিবা? কিডনি সবচেয়ে ভালো হচ্ছে যদি ফ্যামিলি মেম্বার্স দেয়, বাবা মা ভাই বোন। ঠিক আছে, ফ্যামিলি মেম্বার্স দিলে কি হয়, টিস্যুটা ম্যাচ হয়। কারণ কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার অন্যতম শর্ত হচ্ছে টিস্যু সেম ম্যাচ করতে হবে। তুমি যাকে দিবা এবং যার কিডনিটা দিবা, দুজনের টিস্যু ম্যাচ করতে হবে। যদি টিস্যু ম্যাচ না হয় তাহলে খালি কিডনি দেওয়া কিন্তু লাভ নাই। ঠিক আছে, মনে করো একজনের কিডনি লাগবে, তুমি স্বেচ্ছায় বললা যে আমি কিডনি দিব, লাভ নাই। দুজনের টিস্যু ম্যাচ করতে হবে, যদি টিস্যু ম্যাচ হয় তাহলে তোমার কিডনিটা কাজে লাগবে ওর ক্ষেত্রে। ঠিক আছে, এই জন্য প্রিফারেবল হচ্ছে যে কোনো মানুষ না, প্রিফারেবল হবে হচ্ছে কি আত্মীয় স্বজন, অর্থাৎ ক্লোজ রিলেটিভস, তাদের ক্ষেত্রে টিস্যুগুলা ম্যাচ হয়। ঠিক আছে, স্বাভাবিক। তো তো এদের এই যে দেখো তুমি ক্লোজ রিলেটিভ থেকে নিতে পারো অথবা ডেড পার্সন থেকে নিতে পারো। ডেড পার্সন মানে হচ্ছে পোস্টহিউমাস। ঠিক আছে। এই যে ক্লোজ রিলেটিভস মানে কি, ফাদার মাদার সিবলিংস ভাই বোন আঙ্কেল আন্ট। ওকে। আর ডেড পার্সন বলতে, ডেড পার্সন কিন্তু এখন অনেক দিন ধরে মরে আছে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ভিসারা বা অর্গান ট্রান্সপ্লান্টেশন নির্দিষ্ট সময় থাকে। ঠিক আছে। সো যে কোনো অর্গান আমাদের নিতে হবে হচ্ছে জাস্ট আফটার ডেথ। জাস্ট আফটার ডেথ লিখে রাখো, জাস্ট আফটার ডেথ। এর মধ্যেই তোমার অর্গানটা নিতে হবে। ধরো একটা মানুষ মারা গেছে, এখন তুমি যদি ওনাকে আর্টিফিশিয়ালি কোথাও ফ্রিজিং বা হচ্ছে অন্যান্যভাবে প্রিজার্ভ না করো, তোমার কি করতে হবে, সাথে সাথেই অর্গানগুলা নিয়ে নিতে হবে। না তো কিন্তু অর্গানগুলা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো যে কোনো অর্গান, হার্ট লাং কিডনি, এগুলা যদি একটা মৃত মানুষ থেকে নিতে হয়, তার মৃত্যুর সাথে সাথেই নিয়ে নিতে হবে। না তো কিন্তু লেট হলে সমস্যা আছে। ঠিক আছে। জাস্ট আফটার ডেথ মনে রাখবা, জাস্ট আফটার ডেথ শব্দটা তিনটা শব্দ, জাস্ট আফটার ডেথ। ঠিক আছে। এই যে এখানে টিস্যু ম্যাচিং এর কথা বলছে, ম্যাচিং অফ দ্য টিস্যু ইজ নেসেসারি, এই জন্য কি ক্লোজ রিলেটিভ সবচেয়ে প্রিফারেবল। তারপর এখানে একটা প্রিকশন দিছে, এটা আসলে পড়াশোনার ক্ষেত্রে না, এটা বাস্তব জীবনেও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা তো পড়াশোনা সম্পর্কে অজ্ঞ, আমরা তেমন কিছু জানি না। আমরা কি করি, আমরা হচ্ছে ধরো খুব বেশি গরম পড়ছে আজকে, ঠিক আছে গেমস টাইম, একদম কাঠ কাঠ ফাটা রোদ, বাস্কেটবল খেলে আসছো, পানিশমেন্ট খেয়ে আসছো, কি করবা, রুমে এসে একটা স্যালাইন খেয়ে ফেলো। এগুলা করলে কিন্তু সমস্যা। স্যালাইন দিছে হচ্ছে কি, তোমার স্যালাইনে কি থাকবে, সোডিয়াম ক্লোরাইড থাকবে, আয়নস থাকবে, সোডিয়াম থাকবে। তো এগুলা শরীরে হুটহাট প্রবেশ করলে কিন্তু সমস্যা। তোমার যখন ডিহাইড্রেশন অতিরিক্ত হচ্ছে, যখন পাতলা পায়খানা হবে, ডায়রিয়া হবে, অর্থাৎ তুমি অথবা তুমি বমি করছো, ভমিট হয়েছে, তখন স্যালাইন খাবা। এর বাইরে স্যালাইন খাওয়ার কোনো প্রয়োজন নাই। এর বাইরে তুমি নর্মাল পানি খাবা। আর যদি বেশি দুর্বল লাগে ডেক্সট্রোজ গ্লুকোজ খাবা। ঠিক আছে। মন চাইলো একটা স্যালাইন খেয়ে ফেললাম, এগুলো করা যাবে না। আর কেউ যদি স্যালাইন খায়ও, ধরো এই যে ডায়রিয়ার রোগী বা ভমিটিং, অবশ্যই আধা লিটার বা 1 লিটার পানিতে কি করতে হবে, মিক্স করতে হবে। ঠিক আছে, আধা লিটার পানিতে মিক্স করতে হবে। অনেকে হচ্ছে 250 ml এ মিক্স করে। 250 ml মানে বুঝো, 250 ml মানে হচ্ছে কতটুক, 1 গ্লাস হবে, 1 গ্লাস। ডাইনিং এ যে গ্লাসগুলো দেয় না পানি খাও, যে 1 গ্লাস, এটাতে কিন্তু স্যালাইন মিক্স করা যাবে না। স্যালাইন মিক্স করতে হবে 2 গ্লাসে, অথবা 500 ml, আধা লিটার। এগুলা মেনটেন করতে হবে। এগুলা আমাদেরকে ঠিক মতো বলা হয় না দেখে আমরা জানি না। ঠিক আছে, তাইলে এটা শুধুমাত্র এই বইয়ে পড়ার জন্য না, এটা বাস্তব জীবনে অবশ্যই সবাইকে সচেতন করবা, তোমার ছোট ভাই বোন বাসায় বাবা মা সবাইকে জানাবা যে মন চাইলো একটা স্যালাইন খেয়ে ফেললাম, এগুলা এগুলা থেকে বেরোয় আসতে হবে। ঠিক আছে। পানি খাবা, বেশি বেশি পানি খাবা, বাট এই ঘামতেছি অত্যধিক, গরম লাগতেছে একটা স্যালাইন খাই, এগুলা করবা না। আর 2 নাম্বার কি বলছি, 1 প্যাকেট স্যালাইন অবশ্যই আধা লিটার পানিতে মিক্স করবা। অর্থাৎ 2 গ্লাস পানি, আধা লিটারে 2 গ্লাস হয়। বা এক বড় মগ, মগ যদি থাকে বড় মগ, বা সবচেয়ে ভালো আধা লিটার একটা বোতল নিবা। বোতলের মধ্যে পানি, তাহলে তো বুঝে ফেললা এটা আর আসলে 500 ml, কারণ বোতলটা তো 500 ml। তো এটা সবচেয়ে ভালো, মেজারমেন্টটা ঠিক থাকে।
তো গ্লাসের হিসাব না করে বোতলে মেজার করবা। ঠিক আছে, না তো কিন্তু কি হবে, তুমি যদি এক গ্লাসে মিক্স করো আস্ত একটা স্যালাইন, সেম তোমার হাইপারটেনশন হয়ে যাবে, ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাবে। তখন দেখবা আরো হিতে বিপরীত হতেছে, মাথা ঘুরাইতেছে, অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ কি, সোডিয়াম বেড়ে যাবে তোমার শরীরে। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে মেজার টু কিপ দ্য ইউরিনারি ট্র্যাক্ট হেলদি। তোমার ইউরিনারি ট্র্যাক্ট হেলদি রাখার জন্য কি করতে হবে? কিছু কিছু রোগ আছে যেমন স্কেবিস এবং হচ্ছে টনসিলাইটিস। এই যে আইটিস শব্দটা পাইছো আবার, আইটিস মানে কি? আইটিস মানেই প্রদাহ। আইটিস মানে কি? ইনফ্লেমেশন। ইনফ্ল্যামেশন, গুড। ইনফ্লেমেশন। ইনফ্ল্যামেশন, ইনফ্ল্যামেশন মানে কি? লাল হবে, গরম হবে, ফুলে যাবে। ফুলে যাবে। লাল হবে, গরম হবে, ফুলে যাবে, তিনটা জিনিস। সো সেম টনসিলাইটিস। এই টনসিল কোথায় থাকে? এই যে করলে দেখবে, একটা মানুষ যদি করে, যেটা যে পার্টটা দেখবা, এটা আমরা কি বলছিলাম, একদম লাস্ট পার্ট ফেরিংস থাকে, ফেরিংস এর সামনেই দেখবা টনসিল থাকে। ঠিক আছে, এটা অনেকের ফুলা যায়, করলে দেখবা ফুলে গেছে এগুলা। ঠিক আছে, এটা টনসিলাইটিস। তারপর হচ্ছে স্ক্যাবিজ। ঠিক আছে, এগুলা হলে আসলে কি হয়, কিডনিতে কেন সমস্যা হয়? ব্যাকটেরিয়ার কারণে। স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, লিখে রাখো, স্ট্রেপ্টোকক্কাস আর হচ্ছে স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাস, এই ব্যাকটেরিয়া গুলার কারণে হচ্ছে কি হয়, তোমার কিডনিতেও এফেক্ট করে ফেলে। ঠিক আছে, যদিও টনসিলাইটিস বুঝতেছো খালি টনসিলের সমস্যা, স্ক্যাবিজ মানে কি স্কিন ডিজিজ, এই ভিটামিন সি এগুলার এগুলার সমস্যা, কিন্তু এই ব্যাকটেরিয়া যেহেতু সমস্যা করছে, এগুলো সারা দেহে সমস্যা করে দিবে, ওই কিডনি থেকে অ্যাটাক করবে। ঠিক আছে, এই যে ইট মাইট বি দ্য রিজন অফ কিডনি ডিজিজ, কিডনিতেও সমস্যা করে। তারপর ডায়াবেটিসের কথা তো নাই বলি। ডায়াবেটিস মানে কি? ডায়াবেটিস হচ্ছে সবচেয়ে খারাপ রোগ। কারো ডায়াবেটিস হইছে মানে তার চোখে সমস্যা হবে, তার হার্টে সমস্যা হবে, তার কিডনিতে সমস্যা হবে। এই তিনটা জায়গা ডায়াবেটিসের ফেভারিট জায়গা। যাদের ফ্যামিলিতে ডায়াবেটিসের রোগী আছে, বাবা মা দাদা দাদি, দেখবা ডায়াবেটিস খুবই কমন বাংলাদেশে। রেটিনোপ্যাথি হবে। ডায়াবেটিস হলে কি হবে? রেটিনোপ্যাথি। রেটিনা কই থাকে বলো? চোখে থাকে। সো রেটিনোপ্যাথি মানে কি? চোখের সমস্যা। দেখবা চোখের সমস্যা থাকবে, ডায়াবেটিস রোগীর চোখের সমস্যা থাকবে। তারপর কি প্যাথি? কিডনিতে সমস্যা দেখা দিবে। ঠিক আছে, কিডনিতে দেখবা তাদের সমস্যা হয় ডায়াবেটিসের। সো ডায়াবেটিস হলে বলবা কিডনি সমস্যা। হাই ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার বাড়লে কিডনির সমস্যা হবে, তাই না? সবকিছু হলে সমস্যা। তার মানে কি করতে হবে আমাদের? আমাদের বেশি বেশি এক্সারসাইজ করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, তারপর বেশি পরিমাণ পানি খাইতে হবে, তারপর স্মোকিং করা যাবে না, এইগুলা। ঠিক আছে, এগুলা বানায় লেখা যায়, এগুলা সমস্যা না। এই হচ্ছে আমাদের কিডনি চ্যাপ্টারটা, এক্সক্রিশন চ্যাপ্টার। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ একটা চ্যাপ্টার, তাই না? আচ্ছা, সো আমাদের তিনটা চ্যাপ্টার পড়া শেষ। ট্রান্সপোর্টেশন আমরা হার্ট পড়ছি, তারপর হচ্ছে রেসপিরেশন আমরা লাংস নিয়ে পড়াশোনা করলাম, আর এক্সক্রিশন আমরা কিডনি নিয়ে পড়াশোনা করছি। খুবই ইম্পর্টেন্ট তিনটা চ্যাপ্টার আমরা পড়ে ফেলছি। আচ্ছা, ঠিক আছে।